প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি শাকিলা রসুল, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসটা মন দিয়ে করেছো। বোর্ড দেখে বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বাস্থ্যের নির্ধারক। মূলত আমরা স্বাস্থ্য উৎপাদন বলতে স্বাস্থ্য গঠনকে বুঝে থাকি। এখন এই স্বাস্থ্য উৎপাদন বা স্বাস্থ্য গঠনকে যদি আমরা কোনো অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করতে চাই বা পারি, তাহলে সেটাকে বলা হবে স্বাস্থ্য উৎপাদন অপেক্ষক। সাধারণ উৎপাদন অপেক্ষকে যেভাবে উৎপাদনে বিভিন্ন উপাদান থাকে, ঠিক তেমনি ভাবে স্বাস্থ্য উৎপাদনও কয়েকটি উপাদানের উপর নির্ভরশীল। বিশেষ করে ধরো মানুষের জীবন পদ্ধতি, জন্মহার, মৃত্যুহার, পরিবেশ ইত্যাদি বিভিন্ন উপাদান স্বাস্থ্য উৎপাদনকে প্রভাবিত করে। এখন এই সকল বিষয়ের যে কোনো একটিও যদি পরিবর্তিত হয়, তাহলে কিন্তু স্বাস্থ্য উৎপাদন অপেক্ষকও পরিবর্তিত হয়ে যাবে। তাহলে যেখানে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে স্বাস্থ্য উৎপাদন বা স্বাস্থ্য গঠনের ক্ষেত্রে কতগুলো নির্ধারক রয়েছে, যেই নির্ধারকগুলো স্বাস্থ্য গঠনকে বা স্বাস্থ্য উৎপাদনকে প্রভাবিত করে, এবং এগুলোর পরিবর্তনে স্বাস্থ্য উৎপাদন বা স্বাস্থ্য গঠন খুব ভালোভাবেই প্রভাবিত হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে সকল বিষয় বা উপাদান দ্বারা স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদন প্রভাবিত হয়, সেগুলোকে আমরা বলে থাকি স্বাস্থ্যের নির্ধারক। এখন এই স্বাস্থ্যের নির্ধারককে বিভিন্নভাবে বিভিন্ন জন আলোচনা করেছেন। মূলত তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে স্বাস্থ্যের আর্থসামাজিক নির্ধারক, দ্বিতীয়টা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্যের নির্ধারক, এবং তৃতীয়টা হচ্ছে স্বাস্থ্যের অন্যান্য নির্ধারক। এখন আমরা এই প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদাভাবে আলোচনা করব। সাধারণভাবে বলা যায়, একটি সমাজের বা দেশের মানুষের স্বাস্থ্যের গঠন যে সকল সামাজিক ও অর্থনৈতিক উপাদানের উপর নির্ভর করে, সেগুলোকে বলা হয় স্বাস্থ্যের আর্থসামাজিক নির্ধারক। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 7টা পয়েন্ট আলাদা করেছি স্বাস্থ্যের আর্থসামাজিক নির্ধারক হিসেবে আলোচনা করার জন্য। আমাদের প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে আর্থিক অবস্থা। স্বাস্থ্য গঠনের অন্যতম প্রধান নির্ধারক হচ্ছে আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা যদি ভালো হয়, তাহলে আয় বেশি হবে, আর আয় বেশি হলে স্বাস্থ্যের অবস্থাও ভালো হবে। সাধারণত দেখা যায় যে যেসব মানুষের আয় বেশি, তাদের স্বাস্থ্যের অবস্থাও ভালো। কারণ হচ্ছে যাদের আয় বেশি, তারা নিরাপদ বাড়িতে বসবাস করতে পারে এবং তাদের প্রয়োজন অনুযায়ী খাদ্য সামগ্রী ক্রয় ও ভোগের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি ও ক্যালোরি পেতে পারে। ফলে তারা স্বাভাবিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। আর যাদের আয় কম, অর্থাৎ আর্থিক অবস্থা খারাপ, তারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। কারণ হচ্ছে তারা নিরাপদ ও স্বাস্থ্যকর গৃহে বসবাস করতে পারে না, আবার অন্যদিকে আয় কম থাকার কারণে পুষ্টিকর ও সুষম খাদ্য ক্রয় ও ভোগ করতে পারে না। ফলে তারা প্রয়োজনীয় পুষ্টি ও ক্যালোরি থেকে বঞ্চিত হয়। এই জন্যই নিম্ন আয়ের উপার্জনকারীদের স্বাস্থ্য গঠন দুর্বল হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আয় বা আর্থিক অবস্থা একটি সমাজের মানুষের স্বাস্থ্য গঠনকে বিশেষভাবে প্রভাবিত করে। আমাদের 2 নম্বর পয়েন্টটি হচ্ছে শিক্ষা। স্বাস্থ্যের উন্নয়নে শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে থাকে। তোমরা জানো, শিক্ষিত মানুষ মানেই হচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষ। শিক্ষা স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। এখন এই শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু একটি জনগোষ্ঠীকে দক্ষ এবং কর্মক্ষম জনশক্তিতে রূপান্তর করতে পারি। কিভাবে পারি? শিক্ষা যদি ভালোভাবে মানুষ নিতে পারে, তাহলে সে চাকরি এবং কর্মসংস্থানের ভালো সুযোগ পেতে পারে, এবং চাকরি এবং কর্মসংস্থান যদি তার ভালো হয়, তাহলে কি হবে? সে একটা উন্নত সুস্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারবে, নিরাপদ এবং স্বাস্থ্য সহায়ক পরিবেশে বসবাস করতে পারবে। এবং এগুলো যদি সে করতে পারে, তাহলে যেটা হবে, তার ব্যক্তিগত দক্ষতা বেড়ে যাবে। তো সুতরাং সে নিজেকে দক্ষ হিসেবে এবং কর্মক্ষম জনশক্তিতে প্রত্যেকটা মানুষ নিজেকে রূপান্তর করতে পারবে। অন্যদিকে যাদের শিক্ষা নেই, তারা কি হবে? স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হবে না। কারণ বইয়ের মধ্যে আমরা যে অনেকগুলো শিক্ষা সচেতনতামূলক যে পড়াশোনাগুলো করে থাকি, সেগুলো থেকে সে বঞ্চিত থাকবে। তাহলে কি হবে? যে অশিক্ষিত মানুষ দুর্বল এবং অনুন্নত স্বাস্থ্যের অধিকারী হবে। কেন? কারণ সে শিক্ষা থেকে বঞ্চিত। তোমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশগুলোর দিকে তাকাও, তাহলে দেখবে যে যেসব দেশে শিক্ষিত মানুষ বেশি আছে, সেসব দেশের মানুষের গড়পড়তা স্বাস্থ্য উন্নত এবং ওদের আয়ুষ্কালও বেশি থাকে। আর যেসব দেশে শিক্ষার হার কম, সেসব দেশের মানুষের গড়পড়তা স্বাস্থ্য গঠনও দুর্বল। আসলে উন্নত বিশ্বগুলোতে যে
দেখা যায় যে আমাদের যে গড় আয়ু বেঁচে থাকার সেগুলো সবসময় বেশি হয়ে থাকে এবং অনুন্নত দেশগুলোতে কম হয়ে থাকে। এর পিছনে কিন্তু এই স্বাস্থ্য গঠনটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য গঠন যদি ভালো হয় তাহলেই গড় আয়ুটা বাড়বে, আর যদি স্বাস্থ্য গঠন কম হয় তাহলে গড় আয়ুটা কমবে। 3 নম্বরে আসি সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ বা সামাজিক অবস্থা যাই বলো না কেন, এটাও স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত দেখা যায় যে সমাজে পারিবারিক বন্ধনটা সুদৃঢ় থাকে, বন্ধু বান্ধব তারপর প্রতিবেশীদের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, সেই রকম সমাজে কিন্তু মোটামুটি মানুষের স্বাস্থ্য ভালো থাকে। কেন ভালো থাকে? আসলে ব্যাপারটা এইরকম যে তুমি যদি সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখো তাহলে তোমার মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে স্বাভাবিকভাবেই তোমার স্বাস্থ্য ভালো থাকবে। আবার একইভাবে সামাজিক পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো পুরো দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো থাকে, যদি তোমার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে, স্বাস্থ্য উন্নয়নের জন্য সহায়ক সামাজিক পরিবেশ থাকে, আবহাওয়া ভালো থাকে, সবকিছু মিলিয়ে উন্নত গাছ। ধরো একটা আমরা যেটা বলি যে গ্রামের পরিবেশ আমাদের খুব ভালো লাগে, শহরের পরিবেশ ভালো লাগে না, কেন? এটার মূল কারণ হচ্ছে যে গ্রামে গাছপালা বেশি থাকে, বিশুদ্ধ বাতাস পাই, পাখির কলকাকলি, সবকিছু মিলিয়ে আমাদের মনটা ভালো থাকে, ফলে আমাদের শরীরও ভালো থাকে, কিন্তু যেটা শহরে আমরা পাই না। তাহলে সামাজিক পরিবেশ আমাদের স্বাস্থ্য গঠনের নির্ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে বংশগতি। এই ব্যাপারটা অবশ্য কম বেশি তোমরা সবাই জানো যে বংশগতি স্বাস্থ্য গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা জানি যে আসলে প্রত্যেক মানুষই তার জিনের মাধ্যমে বংশের কিছু বৈশিষ্ট্য বহন করে। যদি পিতামাতার কোনো জটিল ধরনের রোগ না থাকে তাহলে সন্তানের জিনে তা বাহিত হয় না, ফলে একটি সুস্থ এবং সবল স্বাস্থ্যের অধিকারী শিশু জন্মগ্রহণ করতে পারে। কিন্তু যদি পিতামাতার কোনো রোগ বা সমস্যা থাকে তাহলে কি হয়, জিনের মাধ্যমে তার সন্তানের মাঝে প্রবাহিত হয় এবং পরবর্তীতে সেই সন্তান থেকে হয়তো তার পরবর্তী সন্তান বা তার পরবর্তী সন্তান, এইভাবে এটা হয়তো প্রভাবিত হতে পারে। তো যার কারণে হয়তো শিশু দুর্বল হতে পারে বা অনেক কিছু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারে। সুতরাং বংশগতি স্বাস্থ্যের নির্ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরবর্তী পয়েন্টটা হচ্ছে কাজের পরিবেশ। মানুষ যে প্রতিষ্ঠানে কাজ করে বা যে কারখানায় কাজ করে সেই কাজের পরিবেশটা আসলে স্বাস্থ্য গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কাজের অবস্থা এবং পরিবেশ ভালো হয় তাহলে তা সুস্থ এবং সবল স্বাস্থ্য গঠনে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এই ক্ষেত্রে তোমাদেরকে আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরো তোমরা যদি রাসায়নিক কারখানাগুলোর কথা চিন্তা করো কিংবা ট্যানারি শিল্পগুলোর কথা চিন্তা করো, ট্যানারি শিল্পে যে কারখানাগুলো রয়েছে সেগুলোর কথা চিন্তা করো, তাহলে দেখবে ওই পরিবেশগুলো আসলে মোটেই স্বাস্থ্য বান্ধব নয়। পরিবেশগুলোতে নানা রকম রাসায়নিক পদার্থ নির্গত হয় বা পরিবেশটা দূষিত হয়ে থাকে। তো সেই পরিবেশে কাজ করা, আর তুমি যদি একটা ভালো পরিবেশে ধরো তুমি যদি ব্যাংকে জব করো বা কোনো অফিসে চাকরি করো, তাহলে দেখা যাবে যে সেখানে তুমি এসি পাচ্ছ, তোমার কারেন্ট যাচ্ছে না, তুমি গরম ফ্যান চলছে বা অন্যান্য কিছুক্ষণ পরপর তুমি চা খাচ্ছ, মানে তোমার পরিবেশটাই অন্যরকম, আশেপাশে সব শিক্ষিত মানুষ, হ্যাঁ, একটা কাজের পরিবেশের মধ্যে একটা স্ট্যান্ডার্ড আছে। তো সেই ক্ষেত্রে তোমার যে মানসিক অবস্থাটা থাকবে আর ওই কারখানার যে শ্রমিক তার যে মানসিক অবস্থা, সে দুটোর মধ্যে আসলে অনেকখানি ডিফারেন্স তৈরি হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই তোমার কাজের পরিবেশ যদি ভালো থাকে, তুমি সারাদিন কাজ করার পরে যখন তুমি বাসায় যাবে তোমার মনটাও ভালো থাকবে। আর তুমি সারাদিন যদি কাজের পরিবেশ তোমার খুব নোংরা থাকে, অস্বাস্থ্যকর থাকে, তাহলে তোমার সারাদিনের ওই যে শরীর মন দুটোই দুর্বল হয়ে থাকবে এবং সেই এফেক্টটা তোমার বাসায় গেলেও পড়বে। আসলে আমরা আমাদের দিনের অধিকাংশ সময় কিন্তু আসলে কাজের পরিবেশে কাটাই। তো কাজের পরিবেশটা ভালো হওয়াটা আসলে এই জন্য খুবই জরুরি। যদি ভালো না থাকে তাহলে সেটা অবশ্যই আমার স্বাস্থ্যের উপর একটা ব্যাড এফেক্ট তৈরি করবে। আমাদের পরবর্তী পয়েন্টটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আসলে স্বাস্থ্য গঠনের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বায়ু, পানি, খাদ্য, মাটি ইত্যাদি আমাদের স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এই জিনিসগুলো ভালো হয়, ধরো যদি বায়ু খুব ভালো হয়, আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারি, বায়ু দূষণ না থাকে বাতাসে,
পানি যদি ভালো হয়, ভালো পানি আমরা যদি পেতে পারি, খাদ্য হিসেবে পানীয় হিসেবে গ্রহণ করতে পারি, ভালো খাদ্য খেতে পারি, মাটি যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আর এগুলো যদি আমরা ভালো না পাই, তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের উপর একটা খারাপ প্রভাব তৈরি করবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন ধরো খেয়াল করে দেখবে যে সমতলের মানুষ যারা, তারা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয় কম্পেয়ার টু পাহাড়ি অঞ্চলের মানুষ। পাহাড়ি অঞ্চলের মানুষদের স্বাস্থ্য কিন্তু বেশ শক্ত সামর্থ্য হয়ে থাকে। এটার কারণ হচ্ছে এরকম ভাবে যে সমতলের মাটি নরম থাকে, যার কারণে তার সেটার এফেক্ট স্বাস্থ্যের উপরে পড়ে, স্বাস্থ্য দুর্বল হয়ে থাকে। আর পাহাড়ি অঞ্চলে যেহেতু শক্ত মাটি থাকে, সেই কারণে তাদের শরীর স্বাস্থ্য পেটানো হয়ে থাকে। তোমরা যদি তোমরা অভ্যুদয়ের ইতিহাস সেখানে পড়েছো যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা, যে বিভিন্ন খান থেকে আমাদের এখানে লোক এসছে, তো সেই হিসেবে যদি তোমরা বিবেচনা করো, এই কারণে কিন্তু আমরা বাঙালিরা যেহেতু শঙ্কর জাতি, আমাদের মাটি নরম আমরা বলে থাকি, যে যার কারণে আমাদের স্বাস্থ্য, আমরা কিন্তু খুব একটা ভালো স্বাস্থ্যের অধিকারী নই। আমরা খুব অল্পতেই কাহিল হয়ে যাই, শরীর স্বাস্থ্য খুব বেশি পেটানো নয়। কিন্তু আবার অন্যদিকে চিন্তা করো, আফগানিস্তানে যারা থাকে, তাদের মাটি কিন্তু প্রচন্ড শক্ত, এবং তারা মানুষ হিসেবেও কিন্তু যথেষ্ট শক্ত। তো সুতরাং মাটিও কিন্তু আসলে স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর লাস্টে যে পয়েন্টটা, সেটা হচ্ছে শরীর চর্চা। এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, এটা সবাই জানো যে যদি আমরা শরীর চর্চা করি, ঠিকঠাক মতো নিয়মিত শরীর চর্চা করি, তাহলে এটা আমাদের স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর যদি আমরা শরীর চর্চা না করি, তাহলে সেটা কখনোই আমাদের শরীর গঠনে কোনো ভূমিকা রাখতে পারবে না। তো এই বিষয়টা নিয়ে আসলে তেমন ডিটেলস আলোচনা করার কিছু নেই। আমরা পরবর্তী যে নির্ধারক, সেটাতে চলে যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্যের নির্ধারক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য গঠনের কিছু উপাদানের কথা বলেছে, সেগুলি মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্যের নির্ধারক হিসেবে পরিচিত। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রথম যে নির্ধারকটি স্বাস্থ্যের ক্ষেত্রে, স্বাস্থ্য গঠনের ক্ষেত্রে নির্ধারণ করেছে তারা, সেটা হচ্ছে জীবনযাত্রার ব্যয়। তাদের মতে স্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে জীবনযাত্রার ব্যয়। যে সমাজের মানুষ জীবনযাত্রার জন্য বেশি ব্যয় করবে, সেই সমাজের জনগণের স্বাস্থ্য তত বেশি উন্নত হবে। আর যে সমাজের মানুষ জীবনযাত্রার ব্যয় তেমন একটা করবে না, স্বাভাবিকভাবেই সেই সমাজের মানুষের স্বাস্থ্য গঠন ততটা উন্নত হবে না। এটা আসলে একটু চিন্তা করলেই বোঝা যায় যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে তুমি থাকার জন্য ভালো জায়গায় থাকবে, ভালো পরিবেশে থাকবে, তারপরে তুমি খাওয়া দাওয়া ভালোভাবে করবে, স্বাস্থ্যসম্মত খাওয়া খাবে, সুষম খাওয়া খাবে। তো সুতরাং স্বাভাবিকভাবেই তুমি যদি এই কাজগুলো করে থাকো, তাহলে কিন্তু তোমার স্বাস্থ্য ভালো থাকবে। আর যদি তুমি এই কাজগুলো করতে না পারো, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দ্বিতীয় যে নির্ধারকটা স্বাস্থ্য গঠনের ক্ষেত্রে রয়েছে, সেটা হলো মৃত্যু হার। আসলে মৃত্যু হার দিয়েও আমরা স্বাস্থ্য ভালো কি খারাপ, বা স্বাস্থ্যের গঠন উন্নত বা অনুন্নত, সেটা আইডেন্টিফাই করতে পারি। যে জায়গায় আসলে মৃত্যু হার বেশি থাকবে, খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নিব যে সেই জায়গায় স্বাস্থ্যের গঠন খুব একটা উন্নত নয়, বলেই মৃত্যু হারটা বেশি। যদি স্বাস্থ্য ভালো থাকতো, তাহলে মৃত্যু হার কখনোই বেশি হতো না। যে জায়গার প্রত্যাশিত আয়ুষ্কাল যত বেশি, সেই জায়গার মানুষের স্বাস্থ্য তত বেশি। তার মানে কি মৃত্যু হার সেখানে কম। আর এর উল্টোটা হলে মৃত্যু হার বেশি হবে এবং স্বাস্থ্য গঠনটা বা স্বাস্থ্য উৎপাদনটা সেখানে কম থাকবে। তো স্বাস্থ্য গঠন কম বলেই কিন্তু মৃত্যু হারটা বেশি হয়ে থাকে। সুতরাং মৃত্যু হার স্বাস্থ্যের নির্ধারক হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের পরবর্তী যে পয়েন্ট, সেটা হচ্ছে রোগের কারণ নির্ণয়। আসলে আমাদের মানুষ হিসেবে আমাদের শরীরে নানা রকম রোগবালাই হয়েই থাকে। এখন রোগের কারণ নির্ণয় করাটা আসলে খুব বেশি রকম জরুরি। কারণ নির্ণয়, এবং এর সাথে আমি আরেকটা কথা বলবো যে প্রতিষেধক নির্ণয় বা প্রতিরোধক নির্ণয়, যেটাই বলো তোমরা। তো রোগের কারণ নির্ণয়, যদি তুমি যত বেশি তুমি রোগের কারণ নির্ণয় করতে পারবে, তুমি তত বেশি সেটা সম্পর্কে সচেতন হতে পারবে, প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে পারবে, কিংবা রোগ হলে সেটার জন্য প্রতিষেধক গ্রহণ করতে পারবে, এবং তোমার স্বাস্থ্যের গঠনটা এর মাধ্যমে তোমার উন্নত হবে।
তুমি রোগ প্রতিরোধ ক্ষমতাটা তোমার বাড়বে। কিন্তু তুমি যদি রোগের কারণই নির্ণয় করতে না পারো, তাহলে কিন্তু তুমি জানলেই না যে তোমার কি রোগ হলো, তুমি মারা গেলে। এরকম আমাদের আজ থেকে 50-100 বছর আগে এরকম অনেক মানুষ মারা গিয়েছে যারা জানেই না তার কি রোগ হয়েছে এবং সে মারা গিয়েছে। তো রোগের কারণে যদি তুমি নির্ণয় করতে না পারো, তাহলে তুমি আসলে ট্রিটমেন্টও করতে পারবে না এবং তুমি তোমার স্বাস্থ্য উন্নতও করতে পারবে না। হয়তো ওই রোগের কারণে তোমার স্বাস্থ্য ভেঙে পড়বে, তুমি হয়তো ভালো ভালো খাচ্ছ, ভালো পরিবেশে থাকছো, কিন্তু তুমি বুঝতে পারছো না যে কেন তুমি হয়তো রোগা হয়ে যাচ্ছ বা তোমার স্ট্যামিনা কমে যাচ্ছে, কেন হচ্ছে এটা তুমি ধরতে পারছো না। সুতরাং রোগের কারণ নির্ণয় করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এর পরের পয়েন্টটা হচ্ছে স্বাস্থ্য সেবার ব্যয়। স্বাস্থ্য সেবার ব্যয় বলতে আসলে আমরা বুঝি যে স্বাস্থ্য সেবার জন্য কত টাকা ইনভেস্ট করা হচ্ছে বা বিনিয়োগ করা হচ্ছে, অর্থায়ন যাকে বলে। তো স্বাভাবিকভাবেই আসলে যেমন দেখো উন্নত দেশগুলোতে ওরা স্বাস্থ্য সেবা খাতে অনেক ব্যয় করে থাকে, যার ফলে ওদের চিকিৎসা ব্যবস্থাও যথেষ্ট উন্নত। কিন্তু আমাদের দেশে বা স্বল্পোন্নত দেশগুলোতে কিন্তু সেইভাবে স্বাস্থ্যসেবায় ব্যয় করা হয় না, যার কারণে আমাদের স্বাস্থ্যসেবা সেই রকম ভাবে উন্নত নয়। আর স্বাস্থ্যসেবা উন্নত না হলে স্বাভাবিকভাবেই আমাদের স্বাস্থ্য গঠনও ভালো হওয়ার সুযোগ তৈরি হয় না। তো স্বাস্থ্যসেবার ব্যয় যেমন সরকারি দিক থেকে যেমন ব্যয় বাড়াতে হয়, ঠিক তেমনি ব্যক্তিগতভাবেও ব্যয় বাড়ানোর একটা ব্যাপার থাকে। ধরো স্বাস্থ্যসেবা সুযোগ আছে, কিন্তু তুমি ব্যয় করতে চাচ্ছ না বলে তুমি ডাক্তারের কাছে যাচ্ছ না বা হাসপাতালে যাচ্ছ না, তুমি ট্রিটমেন্ট নিচ্ছ না। তো দুদিক থেকেই আসলে সদিচ্ছা থাকার ব্যাপার আছে, সামর্থ্য থাকার ব্যাপার আছে। শুধু সদিচ্ছা থাকলেই হবে না, সামর্থ্য থাকারও ব্যাপার থাকে। একটার সাথে আসলে ইন্টার রিলেটেড। এর আগে যে পয়েন্টটা বলেছিলাম যে আর্থিক আয়, তোমার আয় থাকলেই তুমি ব্যয় করতে পারবে। তো সুতরাং স্বাস্থ্যসেবার ব্যয় তুমি কতখানি, যেমন আমাদের সরকারি হাসপাতালগুলোতে আমরা স্বাস্থ্যসেবা দিচ্ছি ঠিকই, কিন্তু সেটা সেই রকম উন্নত মানের না, খাওয়া দাওয়া উন্নত মানের না বা পরিবেশটা উন্নত মানের না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা সেইখানে সেই পরিমাণে ব্যয় করতে পারছি না। একটা প্রাইভেট হসপিটালে গেলে কিন্তু তুমি সেই জিনিসগুলো কম্পারেটিভলি বেটার পাও এবং সেখানে তোমাকে খরচও বেশি করতে হয়। এটার কারণ হচ্ছে ওখানে ব্যয় বেশি হচ্ছে আর সরকারি হাসপাতালে ব্যয়টা কম হচ্ছে। তো সুতরাং স্বাস্থ্যসেবার ব্যয় স্বাস্থ্য গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে স্বাস্থ্যগত ঝুঁকি। আসলে স্বাস্থ্যগত ঝুঁকিটা আমাদের আগে যে পয়েন্ট একটা ছিল কাজের পরিবেশ, সেটার সাথে অনেকখানি রিলেটেড। এখানে আসলে কাজের পরিবেশ বা সামাজিক পরিবেশ যাই বলো, যেখানে তুমি থাকবে সেখানে যদি তোমার পরিবেশ যদি ভালো না থাকে, ঝুঁকি যদি বেশি থাকে, তাহলে তোমার স্বাস্থ্য ভালোভাবে গঠিত হবে না। আর যদি ঝুঁকি কম থাকে তাহলে স্বাস্থ্য ভালোভাবে গঠিত হতে পারে। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরো তোমরা সবাই জানো যে ঢাকায় কম্পারেটিভলি বায়ু দূষণ বেশি অন্যান্য জায়গার তুলনায়। তুমি যদি ঢাকায় থাকো তাহলে তোমার স্বাস্থ্যগত ঝুঁকিটা বেশি থাকবে, আর যদি তুমি চিটাগাঙে থাকো বা অন্য কোনো জায়গায় থাকো তাহলে কম্পারেটিভলি তোমার স্বাস্থ্যগত ঝুঁকিটা কম থাকবে। তো স্বাভাবিকভাবেই তুমি স্বাস্থ্য গঠনে চিটাগাঙে তুমি যেভাবে তোমার স্বাস্থ্য গঠিত হতে পারে, ঢাকায় যেহেতু ঝুঁকিটা একটু বেশি, হয়তো সেইভাবে তোমার স্বাস্থ্য নাও গঠিত হতে পারে, তোমার স্বাস্থ্যের উপর একটা ব্যাড ইফেক্ট আসতে পারে। পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে স্বাস্থ্য অবকাঠামো। অবকাঠামো বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ, ডাক্তার, নার্স, ঔষধ কারখানা ইত্যাদি যদি ঠিকঠাক মতো ভাবে গড়ে ওঠে স্বাস্থ্য ক্ষেত্রে বা স্বাস্থ্য খাতে, তাহলে আমরা সেটাকে বলতে পারি যে স্বাস্থ্য অবকাঠামো খুব ভালো রয়েছে। আসলে স্বাস্থ্য অবকাঠামো যদি ভালো না হয় তাহলে ইচ্ছে থাকলেও তুমি ভালো স্বাস্থ্যসেবা পেতে পারবে না। তুমি যদি ভালো হাসপাতাল না থাকে, তোমার যদি ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা না থাকে, কিংবা ধরো তোমার এলাকায় খুব বড় একটা হাসপাতাল আছে কিন্তু সেখানে কোনো ডাক্তার নেই, তাহলেও কিন্তু তুমি চাইলেও স্বাস্থ্যসেবা পেতে পারবে না। তোমার কাছে অনেক টাকা আছে, তুমি ব্যয় করতেও চাচ্ছ, সামর্থ্য আছে তোমার, কিন্তু যেহেতু ডাক্তার নেই সুতরাং তুমি সেই সেবাটা গ্রহণ করতে পারবে না। সুতরাং স্বাস্থ্য অবকাঠামো স্বাস্থ্য গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তুমি ট্রিটমেন্ট করতে চাচ্ছ কিন্তু তুমি পারছো না, যদি অবকাঠামো যদি দুর্বল হয়, তাহলে স্বাস্থ্য অবকাঠামো স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে পরিগণিত হয়। আর পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে স্বাস্থ্য কার্যক্রম।
আসলে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য কার্যক্রম দ্বারা স্বাস্থ্যের সঠিক গঠন সম্ভব হয়। যদি দেশে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য সেবার কাঠামো বিদ্যমান থাকে, স্বাস্থ্য কার্যক্রম যদি পরিচালিত হয় পর্যাপ্ত পরিমাণে, তাহলে যেটা হবে যে সুস্থ ও সবল স্বাস্থ্য গঠন সম্ভব হবে। যদি কোনো স্বাস্থ্য কার্যক্রম পরিচালিত নাই হয়, যেমন আমাদের দেশে দেখবে একেবারে সবসময় কিছু না কিছু স্বাস্থ্য কার্যক্রম পরিচালিত হচ্ছে, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে সবসময় একটা না একটা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারপরে ধরো দুটি সন্তানের ক্ষেত্রে বিভিন্ন সচেতনতামূলক পোস্ট, তো এই ধরনের কার্যক্রমগুলো আসলে সবসময় চালানো হয় এবং এই কার্যক্রমগুলোর মাধ্যমে মানুষকে সচেতন করা হয়, যার ফলে মানুষ সচেতন হলে স্বাভাবিকভাবেই সে যদি নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হয় তাহলে স্বাস্থ্য গঠনও ভালোভাবে হতে পারবে। আচ্ছা, এরপরে আমাদের যে পয়েন্টগুলোর এই দুটো নির্ধারক এর বাইরে আরো অন্যান্য কিছু নির্ধারক রয়েছে, আমরা এখন সেইগুলোতে আলোচনাতে চলে যাচ্ছি। স্বাস্থ্যের যে অন্যান্য নির্ধারক রয়েছে সেগুলোর মধ্যে প্রথমত যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্থূল জন্মহার। তোমরা যেহেতু 4th ইয়ারের স্টুডেন্ট, তোমরা স্থূল জন্মহার এর আগে বিভিন্নভাবে পড়েছো। মূলত প্রতি বৎসরে প্রতি হাজারে জীবিত শিশুর জন্মের সংখ্যাকে স্থূল জন্মহার বলে। যদি একটি উচ্চ জন্মহার থাকে তাহলে জনগণের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। বিশেষ করে অনুন্নত দেশসমূহে যদি উচ্চ জন্মহার থাকে তাহলে যেটা হয় যে বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে। আসলে একটা পরিবারে যদি অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকে তখন স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা, হয়তো একটা বাচ্চার এক সমস্যা, আর একটা বাচ্চার আরেক সমস্যা, খুব স্বাভাবিকভাবেই এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তো ওই জন্য বলা হয়ে থাকে যে স্থূল জন্মহারটা যদি বেশি থাকে তাহলে স্বাস্থ্য গঠন আসলে সেভাবে হতে পারে না, আর যদি জন্মহার কম থাকে তাহলে স্বাস্থ্য গঠন ঠিকঠাক মতো ভাবে হতে পারে। স্থূল জন্মহারের মতো স্থূল মৃত্যুহার দিয়েও আসলে স্বাস্থ্যের গঠন কিরকম হয় সেটা বোঝা যেতে পারে। একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশে প্রতি হাজারে মৃত্যুর সংখ্যাকে স্থূল মৃত্যুহার বলে। স্থূল মৃত্যুহার আসলে একটা দেশের জনগণের স্বাস্থ্যের অবস্থাকে যেভাবে প্রভাবিত করে সেটা হচ্ছে, যদি মৃত্যুর হার অধিক থাকে তাহলে সেখানে বুঝতে হবে যে নানা রকম স্বাস্থ্য সমস্যা রয়েছে। স্বাস্থ্য সমস্যা থাকলেই আসলে মৃত্যুহারটা বেশি হবে, না হলে তো মৃত্যুহার বেশি হওয়ার কোনো কারণ নেই। তো স্বাস্থ্য সমস্যা থাকা মানে হচ্ছে সেই এলাকার মানুষদের স্বাস্থ্যের গঠন খুব একটা ভালো নয় বলেই স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, এবং সমস্যা দেখা দিচ্ছে বলেই মৃত্যুহারটা বেশি হচ্ছে। সুতরাং স্থূল মৃত্যুহার স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে বিবেচিত হয়ে থাকে। একইভাবে আমরা শিশু মৃত্যুহার দিয়েও স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে একটা ধারণা করতে পারি। শিশু মৃত্যুহারটা আসলে কাকে বলে যদি বলতে যাই তাহলে একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরের নিচে মৃত শিশুর সংখ্যাকে যদি আমরা মোট জন্মকৃত শিশুর সংখ্যা দিয়ে ভাগ করি এবং তারপর সেই সংখ্যাটাকে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা শিশু মৃত্যুহার পেতে পারি। এখন শিশু মৃত্যুহার যদি একটা দেশে বেশি থাকে তার মানে বুঝতে হবে যে বিভিন্ন রকম সমস্যার কারণে শিশুগুলো মারা যাচ্ছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে। তো স্বাস্থ্যগত সমস্যার কারণে শিশুর মৃত্যু মানেই হচ্ছে সেখানে শিশুদের স্বাস্থ্যের গঠন, শিশুরা হয় দুর্বলভাবে জন্মগ্রহণ করছে, হয়তো ভালো সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করতে পারছে না, যে হয়তো মায়ের কোনো সমস্যা ছিল, হয়তো মায়ের স্বাস্থ্যের, আসলে শিশুর স্বাস্থ্য তো মায়ের স্বাস্থ্যের উপর নির্ভর করে। তো আমরা ধরে নিতে পারি যে হয়তো মায়ের স্বাস্থ্য ভালো ছিল না, যার কারণে সেটা শিশুটাও গর্ভে ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারেনি, যার ফলে সে সার্ভাইভ করতে পারেনি। তো সুতরাং তার মানে মায়ের স্বাস্থ্য ভালো না থাকা মানে হচ্ছে যে সেখানকার এলাকার যদি শিশু মৃত্যু হার বেশি হয় তার মানে ম্যাক্সিমাম মায়েরই স্বাস্থ্যের অবস্থা ভালো না, তার মানে সেই এলাকার স্বাস্থ্যের গঠন খুব একটা উন্নত নয়। তো এইভাবেও আমরা আসলে স্বাস্থ্যের নির্ধারক হিসেবে শিশু মৃত্যু হারকে বিবেচনা করতে পারি। পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা। নির্ভরশীল জনসংখ্যা বলতে আসলে আমরা বুঝি যে যারা নির্ভরশীল কারা, সাধারণত শিশু এবং বৃদ্ধরা। তো
যেসব এলাকায় নির্ভরশীল জনসংখ্যা বেশি থাকবে, শিশু এবং বৃদ্ধ সংখ্যা বেশি থাকবে, সেই সব এলাকায় কিন্তু তোমার স্বাস্থ্য গঠন ভালোভাবে হবে না। কারণ হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা যাতে বেশি থাকবে, বৃদ্ধদের তো স্বাভাবিকভাবেই নানা রকম রোগশোক হয়ে থাকে, শিশুরাও ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ওরা বিভিন্ন রোগশোকে আক্রান্ত থাকে। তো স্বাভাবিকভাবেই যে এলাকায় নির্ভরশীল জনসংখ্যা বেশি থাকে সেই এলাকায় স্বাস্থ্যের গঠন অতটা ভালো থাকে না যে এলাকায় নির্ভরশীল জনসংখ্যা কম্পারেটিভলি কম থাকে। তো সুতরাং নির্ভরশীল জনসংখ্যাও স্বাস্থ্যের নির্ধারক হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে মোট উর্বরতার হার। একজন মহিলা গড়ে কতজন শিশুর জন্ম দিতে পারে তার হারকে বলা হয় জন উর্বরতার হার। উর্বরতার হার যদি বেশি হয় তাহলে কিন্তু শিশু এবং মাতৃস্বাস্থ্যে নানাবিধ সমস্যা দেখা দেয়। এটা আসলে আমরা সবাই জানি যে একজন মা যদি অনেকগুলো বাচ্চা জন্মদান করে তাহলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে একটা সময় গিয়ে, এবং পরবর্তীতে 4টা 5টা 6টা বাচ্চা যখন হতে থাকে মায়ের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, এবং পরবর্তী যে সন্তানগুলো জন্মগ্রহণ করে পরের দিকে সেই সন্তানগুলোর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকে না। তো সুতরাং উর্বরতার হার যদি বেশি থাকে তাহলে স্বাস্থ্য সমস্যাও বেশি হয়, আর যদি উর্বরতার হার কম থাকে তাহলে স্বাস্থ্য সমস্যাও কম হয়ে থাকে। পরবর্তী পয়েন্টটা নিয়েও আমি আসলে এর আগে অনেকবার বলেছি, প্রত্যাশিত আয়ুষ্কাল। দেশের জনগণ গড়ে কত বছর জীবিত থাকতে পারে তার সম্ভাবনাকে বলা হয় প্রত্যাশিত আয়ুষ্কাল। তো প্রত্যাশিত আয়ুষ্কাল কম যদি হয় তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে সেই এলাকার লোকজনের আয়ু খুব একটা বেশি না, মানে কি যে তার স্বাস্থ্য, তার সেই এলাকার মানুষজনের স্বাস্থ্য খুব একটা ভালো না। আমাদের স্বাস্থ্য যত ভালো হবে ততই আমাদের কিন্তু আয়ুষ্কাল বাড়তে থাকবে। তো প্রত্যাশিত আয়ুষ্কাল বেশি হওয়া মানে হচ্ছে জনগণের স্বাস্থ্যের অবস্থা উন্নত হচ্ছে আস্তে আস্তে। যদি আয়ুষ্কাল তোমার বাড়তে থাকে তার মানে স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে। আর সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে দারিদ্র্যের হার। স্বাভাবিকভাবেই মানুষ যখন দরিদ্র বেশি থাকে একটা এলাকায় তখন সেই এলাকার স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে না বিভিন্ন কারণে। দরিদ্র থাকলে আসলে দরিদ্র থাকা মানে কি আয় কম থাকা, সেই প্রথম যে পয়েন্টটা বলেছিলাম তোমাদেরকে এটার সাথে রিলেটেড। আয় যদি কম থাকে, দরিদ্র থাকে, তাহলে সে উন্নত পরিবেশে থাকতে পারে না, ভালো খাওয়া দাওয়া করতে পারে না, স্বাভাবিকভাবেই তার স্বাস্থ্য ভালো থাকে না। আর যদি দরিদ্রের হার কম হয়, দারিদ্রের হার যদি কোনো এলাকায় কম থাকে তাহলে সেই এলাকায় স্বাস্থ্য গঠনটা ভালোভাবে হতে পারে। আসলে মূলত যে স্বাস্থ্যের অন্যান্য নির্ধারকগুলো সেগুলো আসলে আগের দুটো নির্ধারকে আমরা যে কথাগুলো বলেছি সেগুলোর সাথে মোটামুটি রিলেটেড, জাস্ট একটু আলাদা পয়েন্ট করে হয়তো এই জিনিসগুলোকে আবার আলাদা করে একটু বলা হলো। তো যাক, আশা করি তোমরা জিনিসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমরা পড়বে, আসলে বই পড়লে তোমাদের কাছে কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আর পড়তে থাকো, বাসায় থাকো, পড়াশোনা করো, ভালো থাকো। ইনশাল্লাহ পরবর্তী আরেকটি ক্লাসে তোমাদের সাথে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।